হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি এই প্রথম ডাইনামাইট কিস ড্রামা। এই ড্রামাটা একটু বেশি রোমান্টিক। কিছু কিছু সিন আছে যা তুমি নজর সরাতেই পারবে না। তাই চলো, বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঢুকে যায় গল্পের রোম্যান্স, উত্তেজনা আর টুইস্টে। ড্রামার শুরুতে আমরা এই মেয়েটিকে দেখতে পাই যে খুব ব্যস্ততার সাথে তার অফিসে প্রবেশ করছিল। এই মেয়েটির নাম ছিল থারিম থারিম। সে যখন তার অফিসে কাজ করছিল, তখনই তার কাছে একটি সুন্দর হ্যান্ডসাম ছেলে আসে আর তাকে বিয়ের প্রপোজালও দেয়। হারিম এই ছেলের প্রপোজাল অ্যাকসেপ্টও করে নেয় এবং তার দেওয়া আংটিটাও পরে নেয়। তারা যখন কিস করতেই যাবে, তখনই থারিম ছেলেটিকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আর ওই ছেলেটি একটু সময় নিয়ে বলে, আমার নাম নুরিয়ান স্টেশন। তুমি পৌঁছে গেছো নুরিয়ান সিন স্টেশনে। আর তখনই তার পাশে থাকা সকল মানুষ জোরে জোরে স্টেশনের কথা বলতে থাকে। আর সিন চলে আসে বর্তমানে। আসলে থারিম বাসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল, আর এই স্টেশনে পৌঁছানোর সাথে সাথে তার স্বপ্নটাও ভেঙে যায়। তারপর সে বাস থেকে নেমে খুব দ্রুত দৌড়াতে থাকে, তবে সে যেতে যেতে কিছু মানুষের হেল্পও করে। তারপরে আমরা দেখতে পাই থারিম ক্লাসরুমে বসে ক্লাস করছে। আসলে এটা কোনো স্কুল বা কলেজের ক্লাসরুম ছিল না, এটা একটি চাকরির ক্রসিং সেন্টার ছিল। ক্লাস করতে করতে টিচার সবাইকে বলে, তোমরা কেন এই ক্লাসে ঘুমাচ্ছ? তোমরা কি থাইমকে দেখে কিছু শিক্ষা নিতে পারো না? সে কখনোই ক্লাসে ঘুমায়নি। আর এত ভালো স্টুডেন্ট তোমরা কোথায় পাবে, যে পরপর 5 বছর পরীক্ষা দেওয়ার পরেও একটা পরীক্ষাতেও পাশ করতে পারেনি? আর তার 30 বছর বয়সে সে এখনো কোনো চাকরি পায়নি। ক্লাসের শেষে হারেম টিচারের কাছে যায় আর বলে, আমাকে আজকে ওইভাবে অপমান না করলে কি হতো না স্যার? তখন স্যার ব্যাগ থেকে একটি টোকেন হাতে দিয়ে দেয়। আর থারিন তো খুব খুশি হয়ে স্যারকে বলে, আপনার যখন ইচ্ছা তখনই আমাকে অপমান করবেন, কোনো সমস্যা নেই। আসলে ওই টোকেনটা থাকলে খুব সহজে ফ্রিতে এই ক্রসিং সেন্টারে 1 মাস এসে পড়তে পারবে। থারিমের বান্ধবী তাকে বলে, তুই কেন এত অপমান সহ্য করিস? তারপর থারিম ওই টোকেনটা দেখিয়ে বলে, 1 মাসের বেতন ম্যানেজ করতে হবে, আমার অনেক বেশি কাজ করতে হতো। এরপরে ওই মেয়েটা তাকে বলে, তুই তো অনেক বেশি কথা বলতে পারিস, তাহলে কেন বারবার ভাইভাতে গিয়ে আটকে যাস? থারিম কিছু না বলে বাড়িতে আসার জন্য বাসে উঠে পড়ে। বাসে যেতে যেতে সে ভাবছিল, আমার এত বয়স হয়ে যাওয়ার কারণে আমি সিভিল সার্ভিসের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু বারবার এটাতেও হেরে যাচ্ছি। আর এগুলো ভাবতে ভাবতে সে গাড়ির গেটের সামনে এসে পড়ে। তার সকল চাপা কষ্ট লুকিয়ে সে মুখে একটা মিথ্যা হাসি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। হারিম তার মাকে বলে, আমার বোনের বিয়ের জন্য আমি কিছু জামা কাপড় নিয়ে এসেছি। আমার বোনের বিয়েতে তো আমাকে সুন্দর লাগতেই হবে। এটা হচ্ছে তার ছোট বোন থাং, সামনে তার বিয়ে। থাং থারিমকে একটি টিকিট দেয় আর একটা লাক্সারি হোটেলের রুম বুক করে দেয়। ওই টিকিটটা ছিল যে আইল্যান্ডের। হারিম প্রথমে তো খুবই খুশি হয়ে যায়, তবে সে দেখতে পায় 6 থেকে 9 তারিখ পর্যন্ত তার জন্য হোটেল বুক করা হয়েছে। তখন সে বলে, 8 তারিখে তো বিয়ে। হাং তখন বলে, শোনো দিদি, আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই জানে তুমি অনেক বড় একটা চাকরি করো, আর তুমি অনেক বছর ধরে আমেরিকাতে সেটেল হয়েছো। বিয়েতে অনেক মানুষ আসবে, আমি চাই না যে তারা জানুক আমার বড় বোন এখনো কোনো চাকরি করে না। থারিম আবারও তার কষ্ট লুকিয়ে মুখে হাসি দিয়ে বলে, আমি তো যাব, আমার তো খুব আনন্দ হচ্ছে, আমি কোনোদিনও যে আইল্যান্ডে যাইনি। আর সে এগুলো বলে গান গাইতে গাইতে রুমে চলে যায়। আসলে থারিম হ্যাংয়ের কথায় অনেক বেশি কষ্ট পেয়েছিল, তবে সে প্রকাশ করতে পারেনি। এদিকে আমরা এই হ্যান্ডসাম ছেলেটিকে দেখতে পাই। আসলে এটাই হচ্ছে আমাদের গল্পের নায়ক। এনার নাম হলো মিস্টার জাং সি ওয়ান, শর্টকাটে আমরা মিস্টার জাং বলেই ডাকবো। তো মিস্টার জাং ছিলেন ডেভেলপার। তিনি দেশের বাইরের বিভিন্ন বড় বড় কোম্পানির সিইওদের সাথে বিভিন্ন ধরনের ডেভেলপ নিয়ে কথা বলে এবং অনেক ডেভেলপও খুঁজে দেয়, যার কারণে তার অনেক বেশি প্রফিটও থাকতো। এদিকে একটি বড় কোম্পানির সিইও তাকে বলে, আমরা তোমার সাথে কাজ করব এবং 10 গুণ বেশি টাকা দেব, কিন্তু আমার শর্ত হলো এই ডেভেলপার হতে হবে মিস্টার কিম। তার চেয়ে বড় ডেভেলপার আর কেউ নেই। ওনার কথায় মিস্টার জাং তো রাজি হয়ে যায়। এরপর মিস্টার জাং ও তার ম্যানেজার চিন্তা করে কিভাবে মিস্টার কিমকে তারা রাজি করাবে এই কাজের জন্য। তার আগে তারা দুজনে এত বড় ডিল হওয়ার কারণে
একটু পার্টি করতে চলে যায়, যেখানে ম্যানেজার তো সব মেয়েদের সাথে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু কোনো মেয়ে তাকে পাত্তা দিচ্ছিল না। এরপর মিস্টার জাং ও তার ম্যানেজার ড্রিঙ্ক করতে শুরু করে। মিস্টার জাং বলে, সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই, মানুষ শুধুমাত্র টাইম পাস করার জন্যই প্রেম করে। কিছুক্ষণ পর তারা পার্টি থেকে চলে আসে। পরের দিন সকালে আমরা দেখতে পাই মিস্টার জাংয়ের বাসায় একটি মেয়ে এসেছে। সেই মেয়েটির নাম হচ্ছে ইহানা। ইহানা বলে, আমার কাছে দুইটা সুন্দর খবর আছে, একটা খুব ভালো আর একটা শুধু ভালো। ভালো খবরটা হচ্ছে আমরা বিয়ে করছি। এটা শুনে তো মিস্টার জাং তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় আর বলে, আমাদের মধ্যেও কোনো কানেকশন নেই, কানেকশন না থাকলে কিভাবে আমরা সংসার করব। এই কথা শুনে ইহানা বলে, তাহলে চলো আমরা এক্ষুনি একটা কিস করি, কিস করলে বোঝা যাবে আমাদের মধ্যে কোনো ধরনের কানেকশন আছে কিনা। তারা দুজন যখন খুব কাছাকাছি আসে তখন মিস্টার জাং তাকে বলে, তোমার এই লিপস্টিকটি তোমার ঠোঁটে মোটেও মানাচ্ছে না। আর এটা বলে সে দূরে সরে যায় আর ইহানাকে তার ঘর থেকে বের করে দেয়। এইদিকে আমরা আরেকটি সুন্দর হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই। এই ছেলেটি ছিল থারিমের বেস্ট ফ্রেন্ড আর তাদের বাসায় ভাড়াটিয়াও। এই ছেলেটি একজন সিঙ্গেল ফাদার ছিল, তাই থারিম জুনের জন্য ব্রেকফাস্ট এনেছিল। আর সে এসে তার এই ছেলে বেস্ট ফ্রেন্ডকে তার ছোট বোনের সবকিছু কথা খুলে বলে। থারিমের বেস্ট ফ্রেন্ড বলে, একটা কাজ করো। দারুণ সুযোগ বন্ধুরা, আইপিএল শুরু হয়ে গেছে আর আইপিএল মানে আর্নিং করার সুযোগ। আজ আমি তোমাদের একটি অ্যাপের কথা বলবো, যেখানে প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ আছে। এখানে তোমরা দেখতে পারবে লাইভ ম্যাচ রেজাল্ট আর প্রেডিকশন করে গেমও খেলতে পারবে। কোন টিম জিতবে, কত রান হবে, কোন প্লেয়ার বেশি রান করবে। শুধু তাই নয়, টাস্ক কমপ্লিট করে জিততে পারো কার, আইফোন, অ্যাপেল ওয়াচ আর টিভি। রেজিস্ট্রেশন করার সময় প্রোমো কোড সিনেও ব্যবহার করো আর পেয়ে যাও 12,000 টাকা পর্যন্ত বোনাস। উইথড্রল একদম ইজি, বিকাশ ও ব্যাংক সহ আরো অপশন রয়েছে। 24/7 সাপোর্ট অ্যাভেলেবেল। কমেন্টে লিংক দেওয়া আছে, ক্লিক করে রেজিস্টার করো আর সিনেও ব্যবহার করো। হারিমের বেস্ট ফ্রেন্ড বলে, একটা কাজ করো, এবার তুমি যখন যে আইল্যান্ডে যাবে তখন তুমি নিজের জন্য একটা সুন্দর বয়ফ্রেন্ড খুঁজে নাও। পরের দিন হারিম প্রতিদিনের মতো ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে চলে যায়। এয়ারপোর্টে এসে বড় পোস্টারে কিম জং ওয়ান ওই ডেভেলপের বিজ্ঞাপন দেখতে পাই। আর তখনই সিন চলে আসে অতীতে। আসলে এই মিস্টার কিম হারিমের এক্স বয়ফ্রেন্ড। একদিন তারা দুজন রেস্টুরেন্টে বসেছিল এবং আজকে ছিল তাদের অ্যানিভার্সারি। তাই থারিম তার বয়ফ্রেন্ডকে যে আইল্যান্ডে দুইটা টিকিট গিফট করতে চায়, মানে তার আর তার বয়ফ্রেন্ডের জন্য। কিন্তু মিস্টার কিম থারিমের সাথে তখনই ব্রেকআপ করে দেয়। সে শুধুমাত্র ব্রেকআপ বলে চলে যায়নি, বরং থারিমের অনেক বেশি অপমান করেছিল। এবার সিন চলে আসে বর্তমানে, যেখানে আমরা দেখতে পাই মিস্টার জাং যে আইল্যান্ডে মিস্টার কিম ওয়ানের সাথে দেখা করার জন্য এয়ারপোর্টে এসেছে। হারিম ও মিস্টার জাং দুজনেই যে আইল্যান্ডে পৌঁছে যায়। হারিম মনে মনে চিন্তা করে, জীবন আমাকে যতটা কষ্ট দিয়েছে আমি আজকে ততটাই আনন্দ করব। তাই সে সব জায়গায় ঘুরতে শুরু করে, কিন্তু তার সাথে কেউ ছিল না। সবাই কারো না কারো সাথে এসেছিল, কিন্তু সে পুরো একা ঘুরছিল। তাই থারিম খুব বোরিং ফিল করছিল। সে যখন বোরিং ফিল করে রুমের দিকে যাচ্ছিল তখন তার দেখা হয় তারই কলেজ লাইফের একটি বান্ধবীর সাথে। এই মেয়েটির নাম হচ্ছে সুজিন। থারিম তার বান্ধবীকে দেখে অনেক বেশি খুশি হয়েছিল। সুজিন থারিমকে বলে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এসেছি। তখনই সেখানে সুজিনের বয়ফ্রেন্ড চলে আসে। সুজিনের বয়ফ্রেন্ড আর কেউ ছিল না, বরং মিস্টার কিমই ছিল। কিমকে নিজের বান্ধবীর বয়ফ্রেন্ড হিসেবে দেখে হারিম তো অনেক অবাক হয়ে গিয়েছিল। তাও সে নিজেকে সামলে মিস্টার কিমকে হাই হ্যালো করে। সুজিন জিজ্ঞাসা করে, তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে এসেছো নাকি তুমি এখনো সিঙ্গেল? হারিম অনেক কিছু ভেবে বলে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এসেছি, সে আজকে অনেক ব্যস্ত, তাই আমি একাই ঘুরতে এসেছি। হারিম তখনই ফোন আসার বাহানা করে সেখান থেকে চলে যায়। তারপর সে একটা ছোটখাটো রেস্টুরেন্টে গিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে। আর তার মা ফোন দিলে সে বলে, আমি অনেক বেশি এনজয় করছি আর অনেক ভালো ভালো খাবার খাচ্ছি। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই হারিম সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়ে আছে আর সে তার ভাইভার দিনগুলোর কথা ভাবছিল। আসলে থারিম একটি ছোট্ট কলেজ থেকে পড়াশোনা করেছে, তাই তার ভাইবাতে আর এই ছোট কলেজের নাম নিয়ে সবাই অনেক বেশি হাসি তামাশা করছিল। থারিম অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এগুলো ভেবে হারিম কান্না করছিল। তখন এসে দেখতে পায় মিস্টার জাং নদীর পাড়ে এসে চিৎকার করে বলছে, আমি পারবো। মিস্টার জাং এর এমন কথা শুনে হারিম ভাবে সে হয়তো আত্মহত্যা করতে এসেছে। তাই থারিম গিয়ে মিস্টার জাংকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এটা করতে পারো না,
এটা করা মোটেও সহজ নয়। এটা করা মোটেও সহজ নয়। আমাকে দেখো, আমার কাছে না আছে কোনো বয়ফ্রেন্ড, না আছে আমার বাবা, না আছে কোনো চাকরি। আমি তো এমন করছি না। এগুলো শুনে মিস্টার জাং তাকে জোরে করে ধাক্কা মারে, আর সে যখন পড়ে যেতে যাবে মিস্টার জাং তাকে বাঁচিয়ে নেয়, আর তারা দুজনেই হাসপাতালে চলে যায়। ডক্টররা বলে কিছুই হয়নি, আসলে সে অনেক বেশি ড্রিঙ্ক করেছে। এটা শুনে মিস্টার জাং ওখান থেকে চলে আসে। এদিকে থারিম ঘুম থেকে উঠলে তাকে একটি বড় লম্বা বিল ধরিয়ে দেওয়া হয়। বলে আমি কেন তার বিল দেব? তখন এই কাউন্টারের মেয়েটি বলে মিস্টার জাং বলে গিয়েছে আপনি নাকি তার বিল পরিশোধ করবেন। হারিম কিছু উপায় না পেয়ে বিল পরিশোধ করে দেয়, কিন্তু তার কাছে মাত্র কিছু টাকা ছিল, যা দিয়ে সে নিজের হোটেল পর্যন্ত যেতে পারবে না। তাই সে অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে তার হোটেলে পৌঁছে যায়, আর ক্লান্ত হয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মিস্টার জাং সুন্দর করে রেডি হয়ে হোটেলের বুফেতে ব্রেকফাস্ট করছিল, আর এইদিকে ওই হোটেলের বুফেতেই বসেছিল থারিম, আর সেও ব্রেকফাস্ট করছিল। এরপর থারিম মিস্টার জাং এর কাছে যায় আর বলে কালকে তোমার বিল আমাকে দিতে হয়েছে, আর আমি তোমার জীবনও বাঁচিয়েছিলাম। এখন তুমি খুব মজা করে বুফেতে ব্রেকফাস্ট করছো। মিস্টার জাং দেখতে পায় মিস্টার কিম তার পেছন থেকে আসছে তার কাছে, তাই সে কিছু না বলে ওখান থেকে যেতে চায়, কিন্তু থারিম তাকে আটকে দেয় আর বলে আমার টাকা দিবে, তারপর আমি তোমাকে যেতে দেব। কিন্তু তখনই সুজিন পেছন থেকে থারিমকে ডাকে। মিস্টার জাংয়ের সাথে থারিমকে দেখে বলে এটা কি তোমার বয়ফ্রেন্ড? থারিম তখন কোনো উপায় পায় না, আর সে বলে হ্যাঁ, এটাই আমার বয়ফ্রেন্ড। তখনই মিস্টার জাংয়ের হাত ধরে নেয়। মিস্টার জাং মনে মনে ভাবে এটাই সুযোগ কিমকে রাজি করানোর। তাই মিস্টার জাং থারিমের সাথে অ্যাক্টিং করতে শুরু করে দেয়। সুজিন থারিমকে বলে চল আমরা একসাথে ব্রেকফাস্ট করি। থারিম তো মানা করে দিয়েছিল, কিন্তু মিস্টার জাং ভাবে এটাই তো সুযোগ তার সাথে কথা বলার। তাই সে সত্যিকারের বয়ফ্রেন্ড হওয়ার নাটক করে, আর তার একসাথে ব্রেকফাস্ট করতে চলে যায়। এরপর মিস্টার কিম থারিমকে বলে তুমি তোমার বয়ফ্রেন্ডের সম্পর্কে কিছু বলো। থারিম তো তার নামটাও জানতো না, তাই সে কিছু বলার আগে মিস্টার জাং তার সম্পর্কে সবকিছু বলে দেয়। আর সে সবার সামনে এমন ভাব করে যেন সে থারিমকে অনেক বেশি ভালোবাসে। একটা পার্টিতেও সুজিন আর মিস্টার কিমকে ইনভাইটও করে দেয়, আর সুজিন রাজিও হয়ে যায়। ব্রেকফাস্ট শেষে সবাই তাদের নিজেদের নিজেদের রুমে যাবে। তখনই থারিম জানতে পারে মিস্টার জাং যেই ফ্লোরে থাকে ওই ফ্লোরে সুজিনও মিস্টার কিম থাকে। তাই সে বাধ্য হয়ে মিস্টার জাংয়ের সাথে তার রুমে চলে যায়। মিস্টার জাংও থারিমকে একটা কন্ট্যাক্ট করে, মিস্টার কিমের সামনে তার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করে, এবং সে যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে সেই উদ্দেশ্য সফল হয় তাহলে তাকে 10 গুণ বেশি টাকা দেবে। আর এতগুলো টাকার কথা শুনে থারিম তো রাজি হয়ে যায়। মিস্টার জাং থারিমকে একটি সুন্দর শপে নিয়ে যায় আজ রাতের পার্টির জন্য ড্রেস কিনতে। তবে সেখানকার ড্রেসের প্রাইস অনেক বেশি ছিল, তাই মিস্টার জাংকে নিয়ে থারিম সেখান থেকে চলে আসে। কথায় কথায় মিস্টার জাং থারিমকে বলে তোমাকে দেখতে একদম মরা কাকের মতো লাগছে। আর এই কথা শুনে থারিম অনেক রেগে যায়, কারণ মিস্টার কিমো তাকে এই কথা বলে ব্রেকআপ করেছিল। থারিম তখন বলে তুমি আমার কাছে ক্ষমা চাও, নয়তো আমি এই কন্ট্রাক্টটা বাতিল করে দেব। রোড ক্রস করতে গিয়ে একটি গর্ভবতী মহিলা তার সব ফল ফেলে দেয়, আর থারিম তাকে সাহায্য করতে চায়। এটা দেখে মিস্টার জাং ভাবে আসলেই তার এই কথাটা বলা মোটেও ঠিক হয়নি, তাই সে থারিমের কাছে ক্ষমাও চায়। আর তারা চলে যায় রাতের পার্টির জন্য রেডি হতে। মিস্টার জাং যেমন যেমন চাচ্ছিল তেমন ভাবেই থারিমকে রেডি করাচ্ছিল। আর সবকিছু শেষে তো থারিমকে অনেক বেশি সুন্দর লাগছিল। থারিমকে এত সুন্দর রূপে দেখে মিস্টার জাং তো অবাক হয়ে যায়। তারিমকে কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর মিস্টার জাং তাকে একটি সুন্দর আংটিও পরিয়ে দেয়, যাতে এই আংটিটা আরো বেশি রিয়াল মনে হয়। মিস্টার জাং আগে থেকেই জানতো যে থারিম মিস্টার কিমের এক্স গার্লফ্রেন্ড। এরপর তারা দুজন পার্টিতে চলে যায়, আর এখানে মিস্টার কিম থারিমকে এত সুন্দর রূপে দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর তারা আংটিটা দেখিয়ে বলে আমরা পরের বছর বিয়ে করছি। এরপর মিস্টার জাং মিস্টার কিমকে কথায় কথায় কোম্পানি ডেভেলপারের কথা বলতে শুরু করে, আর তারা দুজন মিলে এত সুন্দর করে নাটক করে যে মনে হয় যেন সবকিছু একদম রিয়াল। কিছুক্ষণ পরে থারিম যখন বাইরে গিয়েছিল তখন তার সাথে মিস্টার কিমের দেখা হয়। মিস্টার কিম তাকে বলে আমি জানি এসব কিছুই নাটক, তুমি শুধুমাত্র টাকার জন্য মিস্টার জাংয়ের সাথে কাজ করছো। আরো অনেক ধরনের অপমান করতে থাকে। তবে থারিম বলে তুমি ওই চাকরিটা করবা কি করবা না এটা তোমার সিদ্ধান্ত, কিন্তু আমি মিস্টার জাংকে অনেক বেশি ভালোবাসি এবং আমরা পরের বছর বিয়েও করব। এটা বলে সে ওখান থেকে চলে আসে। এরপর মিস্টার কিম
মিস্টার জাংকে বলে, তোমরা তো পরের বছর বিয়ে করছো, তাহলে তুমি নিশ্চয়ই থারিমের বাবা মার সাথে দেখা করেছো। মিস্টার জাং বলে, হ্যাঁ, আমি দুজনের সাথেই দেখা করেছি, তবে তার বাবার সাথে দেখা করেছি ছবিতে। যদি তার বাবার সাথে সামনাসামনি দেখা করতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো। থারিমের তখনই মনে পড়ে যে সে সমুদ্র পাড়ে একবার মিস্টার জাংকে বলেছিল যে তার বাবা নেই। এই কথাটা কিন্তু সে খুব ভালোভাবেই মনে রেখেছে। মিস্টার কিম আরও অনেক কিছু জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু থারিম শরীর খারাপের বাহানা দিয়ে ওখান থেকে চলে আসে। তখন থারিম মিস্টার জাংকে বলে, ওখানে থাকলে মিস্টার কিম আরও অনেক কিছু জিজ্ঞাসা করতো তোমাকে। মিস্টার জাং তখন বলে, আমার তো মনে হয়েছিল সে তোমার ওপর অনেক বেশি জেলাসি ফিল করছে। আর সে তখন আরও বলে যে তুমি একটা কাজ করো, তুমি তার সাথে কথা বলে একটি ডিনারের প্ল্যান করো। সমস্যা নেই, আমি তোমাকে এর ফি আরও বাড়িয়ে দেব, তোমার টাকা নিয়ে চিন্তা করতে হবে না। তখনই মিস্টার কিম তাদের কাছে আসছিল তাদের এই কথা শোনার জন্য। হারিম কিছুতেই মিস্টার জাংকে চুপ করাতে পারছিল না, তাই সে কোনো উপায় না পেয়ে মিস্টার জাংকে কিস করে ফেলে। এরপর থারিম বলে, তোমাকে আমি থামাতে পারছিলাম না, তাই এটা করতে হয়েছে, তুমি কিছু মনে করো না। কিন্তু মিস্টার জাং আবারও তাকে কিস করে। কিস করার পরে থারিম বসে বসে চিন্তা করে, এটা আমার দিয়ে কি হয়ে গেল, আমি তো এটা করতে চাইনি, এখন আমি তার সামনে কিভাবে যাব। আর এদিকে মিস্টার জাং তাদের ওই কিস করার বিষয়টা নিয়ে ভাবছিল। তখনই থারিম মিস্টার জাং এর কাছে আসে। আর এদিকে মিস্টার কিম ও সুজিন ডান্স করতে চায়, আর তারা মিস্টার জাং ও থারিনকেও একসাথে ডান্স করতে বলেন। মিস্টার জাং কোনো উপায় না পেয়ে দুজন ডান্স করতে থাকে। তাদের এই অ্যাক্টিংটা এতটাই ভালো হয়েছিল, মনে হচ্ছিল যেন তারা সত্যি সত্যি কাপল। ডান্স শেষে থারিম চিন্তা করে, এখন আমি কি করব। আর তখনই কিম তার কাছে আসে একটা পানির বোতল নিয়ে। সে থারিমকে বলে, তোমাদের অ্যাক্টিংটা অনেক ভালো ছিল, বেশ রিয়েল মনে হচ্ছিল। যাই হোক, যেহেতু আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম, তাই চলো আমরা আবারও হোটেল রুমে যাই। সমস্যা নেই, দরকার হলে আমি তোমাকে টাকা দিয়ে দেব। হারিম তো মিস্টার কিমের প্রস্তাবে মানা করে দেয় আর বলে, তোমার মতো মানুষ আমি কখনো দেখিনি, আর দেখতেও চাই না। হারিম চলে যেতে চাইলে মিস্টার কিম তাকে জোর করতে শুরু করে। আর তখনই মিস্টার জাং এসে মিস্টার কিমকে এক ঘুষি মেরে দেয়। মিস্টার কিম তাকে বলে, তুমি কি জানো তুমি কি করছো? আমি তোমার জব অফারটা রিজেক্ট করে দিতে পারি। মিস্টার জাং তখন বলে, আমি তোমার মতো জঘন্য মানুষের সাথে কখনোই কাজ করতে চাই না। তারপর মিস্টার জাং থারিমকে নিয়ে সমুদ্র পাড়ে চলে যায়। তারা দুজন তাদের জীবনের সমস্ত কথা বলতে থাকে। এরপর থারিম সমুদ্রের সুন্দর স্বচ্ছ পানিতে হাঁটাহাঁটি করছিল। আর থারিমের এমন সুন্দর কর্মকাণ্ড দেখে মিস্টার জাং তো খুবই খুশি হচ্ছিল আর মুগ্ধ হয়ে তাকে দেখছিল। এরপর থারিম মিস্টার জাংকে বলে, আমাকে মাফ করে দিবেন, আমার জন্য আপনার এত বড় একটি প্রজেক্ট লস হয়ে গেল, আমার অ্যাক্টিং মোটেও ভালো হয়নি। তখন মিস্টার জাং বলে, তোমার অ্যাক্টিং দেখে মনে হয়েছিল যে আমরা সত্যি সত্যি কাপল। আমি তোমার সাথে আবারও কালকে দেখা করতে চাই, তবে কাজের জন্য নয়। আমি তোমার সম্পর্কে আরো জানতে চাই, কারণ ধীরে ধীরে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। এটা শুনে থারিম একদম থমকে যায়। আর তখনই মিস্টার জাং তাকে ডেটে যাওয়ার কথা বলে। এদিকে আমরা দেখতে পাই রাতে থারিম তার রুমে বসে বসে মিস্টার জাং এর সবগুলো কথা ভাবছিল আর মনে মনে অনেক আনন্দ পাচ্ছিল। আর অন্যদিকে আমরা মিস্টার জাংকে দেখতে পাই যে থারিমের ওই কিসের কথা ভুলতেই পারছিল না। তাই সে তার ম্যানেজারের কাছে ফোন করে আর বলে, তোমার মতে কি মনে হয় রিয়েল কিস কেমন হয়? আর এগুলো বলতে বলতে সে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আমরা একটি ন্যাচারাল বেবি নামক কোম্পানি দেখতে পাই। এখানে কিছু বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান করানো হচ্ছিল আর এই মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই মেয়েটি হচ্ছে মিস্টার জাং এর বড় বোন। এই কোম্পানিটি হচ্ছে তার বাবার। এই মেয়েটি তার বাবাকে খুশি করার জন্য 5 বছরের পুরো একটি প্ল্যান রেডি করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই হারিম ও মিস্টার জাং তাদের প্রথম ডেটে আসে। হারিম ও মিস্টার জাং খুব আনন্দের সাথে দিন কাটাচ্ছিল। তার মনে হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করছে। তারা দুজন সাইকেল চালায়, অনেক ঘোরাফেরাও করে। তারপর তারা খেতে চলে যায়। তারা তাদের পছন্দ মতো খাবার অর্ডার করে। হারিম ও মিস্টার জাং অনেক আনন্দে ছিল। বলে, আমি এখানে প্রথম আসলাম, অনেক বছর হয়ে গেছে, আমি ঘরের ভিতরে বন্দি ছিলাম। মিস্টার জাং তখন জিজ্ঞাসা করে, কেন? তখন থারিম বলে, ফ্যামিলির কিছু সমস্যার কারণে। তারপর ঘুরতে ঘুরতে থারিম একটি বড় গাছ দেখতে পায় আর সে মিস্টার জাংকে বলে, এমন একটা গাছ আমার বাড়ির সামনেও রয়েছে, আর আমি মাঝে মাঝে ওখানে গিয়ে বসে থাকি। তারপর সে একটি সুন্দর 4 পাতা বিশিষ্ট গাছ দেখতে পায়। ওই গাছটি মিস্টার জাংকে দিয়ে দেয় আর বলে, এমন একটি দিন উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরপর তারা দুজন চলে যায় সমুদ্রের মাঝখানে। মিস্টার জাং তাদের জন্য একটি বোট ভাড়া করছিল। হারিম মিস্টার জাংকে জিজ্ঞাসা করে, আপনার বস তো আপনাকে অনেক বকবে, কারণ আপনি এতদিন ছুটি কাটাচ্ছেন। তখন মিস্টার জাং বলে, আমি তো কোম্পানির বস। আর সে থারিমকে তার বডি দেখায়। তারপর তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে।
মিস্টার জাং হাত ধরে থারিমকে উপরে উঠাতে গেলে সমুদ্রের ঢেউয়ে বোট নড়ে যায় আর থারিমও পানিতে পড়ে যায়। আর মিস্টার জাং এটা দেখে সাথে সাথে পানিতে নেমে তাকে উঠে নিয়ে আসে। এরপর থারিম আর মিস্টার জাং একে অপরকে কিস করে আর তারা রুমের ভিতরে চলে যায়। তবে কিছুক্ষণ পর থারিম বলে, আমরা তো গোসল করিনি। তাই মিস্টার জাং গোসল করতে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই থারিমের মাকে। আজকে থারিমের ছোট বোন হাজং এর বিয়ে, তবে তার মা বরকে কোথাও খুঁজে পাচ্ছিল না, কারণ এই গুন্ডাগুলো তাকে নিতে এসেছিল। তারপর আমরা দেখতে পাই হাজং এর বর বাথরুমে লুকিয়ে আছে আর সে বসে বসে ওই গুন্ডাগুলোর কথা শুনছিল। ওই গুন্ডাগুলো বলছিল যে আজকে আমি টাকা না পেলে তাকে মেরেই ফেলবো। তাই এই ছেলেটি হাজংকে নিয়ে পেছন থেকে পালিয়ে যায়। তখনই থারিমের মা ঘরের ভিতরে আসে আর এসে দুজনকে খুঁজে পায় না। ওই গুন্ডাগুলো থারিমের মার গলা চেপে ধরে আর বলে, তুই কোথায় রেখেছিস তোর মেয়েকে? তারপর থারিমের ওই বেস্ট ফ্রেন্ড সোনু তার মাকে বাসায় নিয়ে যায়। আর তখনই তার মা দেখতে পায় হাজং মেসেজ দিয়েছে। সেই মেসেজে বলেছে তাদের বাড়ি বন্ধক রেখে তার হাজবেন্ডকে টাকা দিয়েছিল, কিন্তু সেই টাকা শোধ করতে পারেনি। আর এই কথা শুনে থারিমের মার তো হার্ট অ্যাটাক হয়ে যায়। অন্যদিকে থারিম আর মিস্টার জাং এর সম্পর্কে কথা ভেবে অনেক লজ্জা পাচ্ছিল। আর তখনই সোনু কল করে জানায় সে যেন তাড়াতাড়ি বাড়ি চলে আসে, কারণ তার মা হসপিটালে ভর্তি রয়েছে। তাই থারিম মিস্টার জাংকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে আসে। আর এদিকে মিস্টার জাং তো থারিমকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে থাকে। অন্যদিকে থারিম হসপিটালে এসে দেখে তার মা বেডে শুয়ে আছে। তাই সে অনেক কান্না করছিল। আর এদিকে মিস্টার জাং থারিমের কথা মতো সে পুরনো গাছের নিচে দাঁড়িয়ে আছে। অন্যদিকে থারিম হসপিটালের বিল দেখে তো অবাক হয়ে যায়, কারণ শুধুমাত্র সার্জারির বিলই এত ছিল, আবার অন্য খরচ তো আছেই। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এগুলো ভাবতে ভাবতে সে তার বাড়ির সামনে পৌঁছে যায়। আর সে বাড়ির সামনে এসে দেখে একটা মানুষ দাঁড়িয়ে আছে। ওই মানুষটি ছিল ব্যাংকের লোক। সে তাকে বলে, ঘর বন্ধক রেখে তোমার বোন টাকা নিয়েছিল, কিন্তু সেই টাকা শোধ করতে পারিনি, তাই এই বাড়িটি আমাদেরকে নিলামে তুলতে হবে। থারিম কি করবে কিছুই বুঝতে পারছিল না। আর এইদিকে হাজং এর কোনো খোঁজ ছিল না। রাতে থারিম বসে বসে কি করবে তাই ভাবছিল। আর সে কিছুতেই কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না, কারণ তার কাছে কোনো চাকরি ছিল না। আবার এখন যদি বাড়িটাও না থাকে তাহলে সেও তার মা কোথায় যাবে? তাই সে চিন্তা করে যে কোনো একটা কাজ তাকে করতে হবে। তাই পরের দিন থেকে সে রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে, আবার রাতে খাবার ডেলিভারি করত। সাথে সাথে সে একটি শপেও কাজ করত। আর এভাবে তার দিনগুলো কেটে যাচ্ছিল। অন্যদিকে আমরা হাজং ও তার হাজবেন্ডকে দেখতে পাই, যারা ওই গুন্ডাগুলোর থেকে লুকিয়ে একটি ছোট ঘরে বাস করছিল। এদিকে আমরা দেখতে পাই ইহানাকে, যে কোম্পানির জন্য একটি ফটোগ্রাফার খুঁজছিল। আর তার ম্যানেজার তাকে কিছু ফটো দেখায় আর বলে এই ফটোগ্রাফের নাম হচ্ছে কেম সোনু। তারপর আমরা মিস্টার জাংকে দেখতে পাই, যে প্রতিদিন ওই গাছের নিচে আসতো তাকে খোঁজার জন্য। তারপর সে তার ওই ম্যানেজারকে থাইম দেখতে কেমন সেটা বলে। তার ম্যানেজার এমন একটা ড্রয়িং বানায় যেটা দেখে কোনো মানুষের মুখই মনে হচ্ছিল না। এরপর তাদের বাসায় কলিং বেল বাজে আর থারিম খাবার ডেলিভারি করতে আসে। তবে মিস্টার জাং দেখতে গিয়েও দেখতে পায় না। এরপর সে পরের দিন একটা কার্টুনের ছবি নিয়ে গাছের নিচে বসে থাকা সকল বুড়ো মানুষদেরকে দেখাতে থাকে, কিন্তু বুড়ো মানুষরা কিছুই বলতে পারে না। এরপর আমরা মিস্টার জাং এর ফ্যামিলিকে দেখতে পাই, যারা বসে বসে ইন্টারভিউ দিচ্ছিল। কিন্তু তখনই মিস্টার জাং এর মা জোরে জোরে পাগলের মতো হাসতে শুরু করে। আর মিস্টার জাং এসে তার মাকে তাড়াতাড়ি করে রুমের ভিতরে নিয়ে চলে যায়। আসলে মিস্টার জাং এর মার কোনো কিছু কারণ নিয়েই এমন হয়ে গিয়েছে। মিস্টার জাং তার বাবাকে বলে, তুমি আমার মাকে ছেড়ে দাও। তবে তার বাবা তাকে বলে, তুমি যদি আমার কোম্পানি ঠিকমতো চালাতে পারো তাহলে আমি তোমার মাকে আর বিরক্ত করব না। আর এই কাজে সে রাজিও হয়ে যায়। পরের দিন মিস্টার জাং এর বোন কোম্পানিতে আসে। আর তখন সে দেখতে পায় একটি বয়স্ক মহিলা তার ম্যানেজারের সাথে ঝামেলা করছে। সে কিছু না বলেই তার ম্যানেজারকে নিয়ে চলে যায়। আর সে তার ম্যানেজারকে বলে, তুমি এমন এমন মানুষকে নিয়ে একটি টিম বানাও যাদের বাচ্চা আছে আর কোনো ধরনের কাজেও দক্ষতা নেই। সবচেয়ে খারাপ একটি টিম বানাও, কারণ আমার ভাই কাল থেকে অফিস জয়েন করছে। অন্যদিকে আমরা থারিমকে দেখতে পাই। থারিমের মার জ্ঞান ফিরে এসেছে। সে জুনের সাথে বসে এত টাকা কিভাবে ম্যানেজ করবে তার কথা বলছিল। আর সে বলছিল যদি কোনোভাবে একটা চাকরি পেয়ে যেতাম তাহলে লোন নিতে পারতাম। পর সে রাতে বাসায় এসে চাকরি খুঁজতে শুরু করে। আর খুঁজতে খুঁজতে তার সামনে ন্যাচারাল বেবি অর্থাৎ মিস্টার জাং এর বাবার কোম্পানির ওই নিউজটি দেখতে পায়। আর সে চিন্তা করে এত সহজে একটি চাকরি পাওয়া গেলে তো ভালোই হতো, তাও আবার এত বড় কোম্পানিতে। তবে সে দেখতে পায় এই চাকরির একটাই চাহিদা, আর সেটা হচ্ছে বাচ্চার মা হতে হবে। হারেম চিন্তা করে এটা আমার জন্য অনেক ভালো একটা চাকরি, কিন্তু আমার তো বাচ্চা নেই। তখনই সে তার বেস্ট ফ্রেন্ড সোনুর ছেলের কথা মনে পড়ে। সে একজন সিঙ্গেল ফাদার ছিল। সে অনেকবার চিন্তা করে যে এটা করা ঠিক হবে না, কিন্তু সে টাকার অভাবে এটা করে। আর সে ওই চাকরিতে অ্যাপ্লাইও করে দেয়। পরের দিন দেখতে পাই থারিম মিস্টার জাং এর কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে। ইন্টারভিউ রুমে প্রবেশ করার আগে
তার দেওয়া আগের সকল ইন্টারভিউয়ের কথা মনে পড়ে যায়। তার মনে হয় আগের ইন্টারভিউতে তাকে যেভাবে অপমান করা হয়েছে এখানেও হয়তো তাই করা হবে। তাই সে ইন্টারভিউ না দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু তখনই ইন্টারভিউর জন্য তার ডাক আসে, আর থারিমের মনে পড়ে যায় তার মায়ের কথা। তার মাকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন, সেই সাথে এই কয়দিনের হসপিটালের বিলও বাকি রয়েছে। তখন থারিম চিন্তা করে সে শেষ একবার চেষ্টা করবে, তার জন্য না হোক তার মায়ের জন্য। তার জীবনের চেয়েও তার মায়ের জীবন আগে। তারপর সে হৃদয় ভাঙা মন নিয়ে ইন্টারভিউ রুমে প্রবেশ করে, আর সেখানে সে তার নাম বলে। আমরা দেখতে পাই থারিমের ইন্টারভিউর আগে মিস্টার জাং এখান থেকে চলে গিয়েছে, কারণ মিস্টার জাং বুঝতে পেরেছিলেন যারা ইন্টারভিউ দিতে এসেছে তারা কেউ কোনো কাজের নয়। এদিকে থারিমের সিভি দেখে ইন্টারভিউতে থাকা অফিসাররা বলে, এটা আবার কোন কলেজ, আমরা তো কোনোদিন এর নামই শুনিনি। কথা শুনে থারিম তাদের সামনে এমন ভাব করে যেন এই জবের জন্য সে একদম পারফেক্ট, আর সে তাদেরকে অনেক কিছু বলে বোঝাতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার জাং জিম করছে, আর সেখানে ইহানা আসে। তারপর তারা একটি রেস্টুরেন্টে বসে কথা বলতে শুরু করে। আসলে মিস্টার জাং ও ইহানার পরিবার তাদের বিয়ে ঠিক করেছে। মিস্টার জাং তাকে বলে, আমাদের পরিবারে হয়তো আমাদের বিয়ে ঠিক করেছে তাদের লাভের জন্য, তবে আমাদের মধ্যে কিন্তু কোনো ভালোবাসা নেই। আর সে তখন থারিমের কথা চিন্তা করে। তারপর সিন চলে যায় থারিমের কাছে। আমরা দেখতে পাই থারিম আর সোনু একটি গাছের নিচে বসে আছে। থারিম অনেক টেনশনে ছিল। তখন সে সোনুকে বলে, আমার অনেক টেনশন হচ্ছে, কারণ আজকের আমার ইন্টারভিউটা মোটেই ভালো হয়নি, তারা হয়তো আমাকে চাকরিতে নেবে না। আর তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই থারিমের কাছে একটি কল আসে, আর তাকে বলে সে চাকরিটার জন্য সিলেক্ট হয়ে গিয়েছে, আর সে যেন কাল থেকেই জয়েন করে। কথা শুনে তো থারিম অনেক খুশি হয় আর সোনুকে জড়িয়ে ধরে। পরের দিন থারিম অনেক সুন্দর করে রেডি হয়ে তার মায়ের কাছে চলে আসে। সে তার মাকে জানায় তার চাকরিটি হয়ে গিয়েছে, আর আজকে থেকেই তার জয়েন্ট, সে যেন তার জন্য দোয়া করে। এরপর থারিম ওই কোম্পানির সামনে দাঁড়িয়ে বলে, আজকে থেকে আমি এক বাচ্চার মা, আর এই কথাটা আমার মাথায় রেখে দিতে হবে। সে কোম্পানিতে প্রবেশ করে দেখে তাদের যে 4 জন মিলে একজন টিম বানানো হয়েছে, তার বাকি 3 জন ওই কোম্পানির ভেতর বসে বসে খাওয়া দাওয়া করছে। থারিমের কাছে এগুলো অনেক অবাক লাগে। এরপর মিস্টার জাং ও তার বোন একসাথে আসে টিম মেম্বারের সাথে দেখা করতে, আর মিস্টার জাং থারিমকে দেখে তো পুরোই অবাক হয়ে যায়। থারিম কখনো ভাবেনি যে মিস্টার জাং তার বস হবে আর এই কোম্পানিতেই থাকবে। মিস্টার জাং কিছুই বুঝে উঠতে পারছিল না, কারণ এই টিমে যাদের সিলেক্ট করা হয়েছে সবার বাচ্চা আছে। এরপর তারা একটি ছোট্ট মিটিং করে। ওই মিটিংয়ে মিস্টার জাং থারিমকে জিজ্ঞাসা করে, তোমার কয়টা বাচ্চা আছে? আর থারিম বলে, আমার একটি বাচ্চা আছে। আর তার বাচ্চার কথা শুনে মিস্টার জাং তো আরো অবাক হয়ে যায়। থারিম লজ্জায় মিস্টার জাং এর দিকে তাকাতেও পারছিল না, আর মিস্টার জাংও তখন জোরে জোরে পাগলের মতো করে হাসতে শুরু করে। এরপর থারিম লিফটের ভিতরে চিন্তা করে, আমার সাথে কেন বারবার এরকম হয়। তখনই মিস্টার জাং তার সামনে চলে আসে, আর সে মিস্টার জাং এর সঙ্গে ধাক্কা খায়, আর মিস্টার জাং ও থারিম ছাদে চলে যায় কথা বলার জন্য। মিস্টার জাং থারিমকে বলে, তুমি কেন আমার সাথে মিথ্যা কথা বলেছিলে? তুমি তো বলেছিলে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। থারিম তখন বলে, আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু আমার হাজবেন্ড আছে, আর একটা বাচ্চাও আছে। এটা শুনে মিস্টার জাং তো আরো অবাক হয়ে যায়। থারিম মিস্টার জাং এর কাছে ক্ষমা চায়, কিন্তু সে বলে, আমি তোমাকে কখনোই মাফ করব না। এরপর আমরা দেখতে পাই ইহানা তার কোম্পানির ফটোশুটের জন্য সোনুকে সিলেক্ট করেছে। অন্যদিকে থারিম ও তার মেম্বারদের আইডি কার্ড দেওয়া হয়। অন্যরা সবাই আইডি কার্ড নিয়ে অনেক বেশি খুশি ছিল। থারিম খুশি হওয়ার আগে সেখানে মিস্টার জাং চলে আসে, আর সে সবাইকে বলে, এত খুশি হওয়ার কোনো দরকার নেই, কারণ আমি তোমাদের দেখে বুঝে গিয়েছি যে তোমরা কেমন কাজ পারো। তাই 6 মাস শুধু আসো আর ইচ্ছে মতো কাজ করো, তবে আমাকে মোটেও ডিস্টার্ব করবে না। এদিকে ইহানা কিম সোনুকে খুঁজতে খুঁজতে তাদের বাসার সামনে চলে আসে, আর সে এসে দেখতে পায় কিম সোনু একটি ছোট্ট বাচ্চার ফটো তুলছে, আর এটা দেখে তার অনেক বেশি ভালো লাগে। তারপরে সোনু আর ইহানা কথা বলতে শুরু করে। ইহানা কথায় কথায় একটি ফটো দেখিয়ে বলে, এটা হয়তো তোমার গার্লফ্রেন্ড ছিল, তাই তুমি এত সুন্দর করে একটি ছবি উঠিয়েছো। আসলে ওটা সোনুর এক্স ওয়াইফ ছিল। ইহানা তাকে তাদের কোম্পানির ফটোশুটের জন্য প্রস্তাব দেয়, কিন্তু সোনু সাপ সাপ মানা করে দেয়। অন্যদিকে থারিম ও তার টিম মেম্বাররা বাসায় যাচ্ছিল। তখনই থারিম দেখতে পায় তার মাথার উপরে মিস্টার জাং দাঁড়িয়ে আছে, আর মিস্টার জাং ও থারিম বাইরে চলে যায় কথা বলার জন্য। থারিম মিস্টার জাং এর কাছে আকতি মিনতি করে ক্ষমা চাচ্ছিল, কিন্তু মিস্টার জাং তাকে কিছুতেই মাফ করতে চাচ্ছিল না। মিস্টার জাং তাকে বলে, তুমি আমাকে কেন বললে না যে তোমার একটি বাচ্চা আছে আর তোমার বিয়েও হয়েছে? তুমি জানো তুমি ওই দিন ওইভাবে চলে যাওয়ার কারণে আমি কতটা টেনশনে ছিলাম। আমি ভেবেছিলাম হয়তো তোমাকে কেউ উঠিয়ে নিয়ে গিয়েছিল। মিস্টার জাং বলে, আমি চাই তুমি কাল থেকে আর অফিসে না আসো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর মিস্টার জাং অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে, কারণ সে ভাবতেও পারছিল না তার প্রথম ভালোবাসা তাকে এইভাবে ধোকা দেবে। অন্যদিকে আমরা থারিমকে দেখতে পাই। থারিম চিন্তা করছিল যে মিস্টার জাং যাই বলুক না কেন, যত অপমানই করুক না কেন,
আমি সবকিছু সহ্য করে নেব, কিন্তু এই চাকরিটা আমার অনেক দরকার, তাই আমি কিছুতেই ছাড়তে পারবো না। আমি সব অপমানই সহ্য করে নেব। পরের দিন মিস্টার জাং অফিসে আসে আর দেখে থারিম এখনো অফিসে বসে কাজ করছে, তাই সে তাকে তার রুমে ডাকে। থারিম প্রথমে তো মিষ্টি মিষ্টি কথা বলে বারবার মাপ চায়, তবে এই প্ল্যানেও কাজ করে না। থারিম মিস্টার জাংকে বলে, আমি বুঝতে পেরেছি, আমি এত ভালো কিস করতে পারি যে আপনারা এটা ভুলতে পারছেন না। আসলে আমি খুব ভালো কিস করতে পারি। আর এটা শুনে মিস্টার জাং আরো রেগে যায়। তাই থারিম এবার তার 3 নম্বর প্ল্যানে কাজে লাগায়। সে মিস্টার জাংকে বলে, আমি কি একা কিস করেছিলাম নাকি? আপনিও তো করেছিলেন, আপনারও দোষ আছে। আমি চাকরি ছাড়বো না, আপনার যা ইচ্ছা আপনি করে নিন। এরপর মিস্টার জাং বসে বসে ভাবতে শুরু করে কিভাবে থারিমকে চাকরি থেকে তাড়িয়ে দেবে। এরপর আমরা একটি মিটিং দেখতে পাই, যেখানে বাচ্চাদের ফিটার নিয়ে কথা বলা হচ্ছিল, যে বাচ্চাদের জন্য কোন ফিটারটি বেশি নিরাপদ হবে। আর তখনই তারা বলে এই প্রোডাক্টটি পরীক্ষা করার জন্য নাকি 5 দিন সময় লাগবে। আর এটা শুনে মিস্টার জাং একটি শয়তানি বুদ্ধি আটে, আর সে কাজটি থারিমকে করতে দেয়। সে বলে, এক ধারে না ঘুমিয়ে 5 দিন এই ফিডারগুলো 30 সেকেন্ড পর্যন্ত পানিতে ফোটাতে হবে 5 মিনিট পর পর। আর এটা তুমি যদি করতে না পারো তাহলে তুমি চাকরি ছেড়ে দেবে। থারিম কোনো উপায় পায় না, তাই সে রাজি হয়ে যায়। এরপর সে নিজেকে অনেক বুঝিয়ে ওই কাজটি করার জন্য স্টার্ট করে দেয়। সে সময় মতো সুন্দরভাবে গরম পানিতে ফোটাচ্ছিল আর দেখছিল ফিডারটি ঠিকঠাক আছে কিনা। এইভাবে সে সারাদিন কাজ করে। আর এদিকে মিস্টার জাং মনে মনে ভাবতে থাকে, আমার সাথে সে কিভাবে টাইম পাস করলো, আর আমি বিনা কারণে তার জন্য চিন্তা করছিলাম। এদিকে অনেক রাত হয়ে যায়, কিন্তু থারিম সুন্দর করে কাজ করছিল, সে একটুও ঘুমাচ্ছিল না। আর অন্যদিকে মিস্টার জাং এর ম্যানেজার থারিমের উপর নজর রাখছিল। এভাবে 2 দিন কেটে যায়। আর একদিন রাতে মিস্টার জাং ভাবে হয়তো এবার থারিম ঘুমিয়ে পড়েছে, তাই সে থারিমের কাছে যায় আর গিয়ে দেখে থারিমের ছোট্ট ঘরটিতে আগুন জ্বলছে। আর এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তারপর মিস্টার জাং দেখে থারিম একদম সেফ রয়েছে, আর তাকে দেখে সে জড়িয়ে ধরে আর অনেকগুলো কথা শোনায় আর বলে, আমি তোমাকে এই কাজটা করতে দিয়েছিলাম, কিন্তু তুমি সেটাও ঠিকভাবে করতে পারোনি, তুমি কালকেই চাকরি ছেড়ে দেবে। আর এটা শুনে থারিম অনেক রেগে যায় আর বলে, আমি 3 দিন না ঘুমিয়ে একধারে কাজ করেছি, আমি কোথাও যাব না, আমি চাকরিটা করবই। এটা শুনে তো মিস্টার জাং ওই 4 পাতা বিশিষ্ট গাছটা এখানে ফেলে রেখে চলে যায়। পরদিন সকাল আমরা দেখতে পাই মিস্টার জাং এর বোনের ম্যানেজার তার কাছে আসে আর থারিমের সম্পর্কে সবকিছু বলেছে। আসলে ওইটা আগুন থারিম ধরায়নি, ওই ম্যানেজারটাই লাগিয়ে দিয়েছিল। এরপর থারিম মিস্টার জাংকে কোম্পানিতে না দেখে তার ম্যানেজারকে ডেকে বলে মিস্টার জাং আজকে কেন কোম্পানিতে আসেনি, কিন্তু তার ম্যানেজার কিছুই বলতে পারে না। আর তখনই ওই টিমের একজন মেম্বার বলে, এই অফিসে সে আসবে কি যাবে সেটা কোনো সমস্যা নেই, কারণ সে তো চেয়ারম্যানের ছেলে। এরপর আমরা মিস্টার জাং এর মাকে দেখতে পাই। মিস্টার জাং তার মায়ের ছবি তুলছিল। এরপর মিস্টার জাং এর মা বলে, তুমি একদম তোমার বাবার মতো হয়েছো। তখন মিস্টার জাং বলে, আমি কেন বাবার মতো হয়েছি, আমি কেন তোমার মতো নই, আমি কেন তোমার মতো হইনি মা। তারপর তার মা বলে, আমি চাইনি যে তুমি আমার মতো হও। এরপর আমরা দেখতে পাই সোনু ও থারিম একসাথে সুপার শপে এসেছে। থারিম সোনুকে বলছে, চাকরিটা আমার জন্য খুব বেশি কষ্টের হয়ে যাচ্ছে। আর তাদের কথার মাঝখানে তখনই থারিমের টিম মেম্বার চলে আসে। থারিমের টিম মেম্বার তো তাকে দেখে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার হাজবেন্ড? থারিম কোনো উপায় পায় না, তাই সে সোনুকে নিজের হাজবেন্ড বলে। এরপর সে বাইরে এসে সোনুকে বোঝাতে থাকে, 6 মাসের জন্য তুমি আমার হাজবেন্ড হয়ে যাও। সোনু তো কোনো উপায় না পেয়ে তার কথায় রাজি হয়ে যায়। এরপর থারিম কোম্পানিতে এসে দেখে চুপচাপ সবাই বসে আছে, কোনো কাজ করছে না। তখন সে জিজ্ঞাসা করে তারা কেন কোনো কাজ করছে না। তারা সবাই জানায় এমনিতেও নাকি 6 মাস পরে তাদের এই টিমটি নষ্ট হয়ে যাবে, তাহলে কাজ করে কি লাভ হবে। এই শুনে থারিম তাদেরকে অনেক বোঝায় আর বলে, আমরা যদি ভালোভাবে কাজ করি আর আমাদের কাজ যদি তাদের পছন্দ হয় তাহলে এই টিমটি কখনোই শেষ হবে না। আর এই কথাগুলো শুনে সবার মনে কাজ করার ইচ্ছা জাগে আর তারা সারাদিন মিলে রাত দিন চেষ্টা করে একটি সুন্দর প্রজেক্ট তৈরি করে। কিন্তু এখন ছিল এই প্রজেক্টটাতে মিস্টার জাং এর সাইনের পালা। থারিম তার ম্যানেজারকে বলে, মিস্টার জাং এখন কোথায়, আমি তার কাছে গিয়ে এই প্রজেক্টটাতে সাইন করে নিয়ে আসবো। এদিকে মিস্টার জাং থারিমের কথা ভাবছিল আর সুইমিং করছিল। তখনই তার সামনে থারিম চলে আসে আর প্রজেক্টটাতে সাইন করতে বলে। সে বলে, আমি আপনার সাথে যা করেছি সেটা আমার দোষ, কিন্তু তাদের কোনো দোষ নেই। তারা অনেক কষ্ট করে আশা নিয়ে এই প্রজেক্টটা তৈরি করেছে। আপনি দয়া করে এতে সাইন করে দিন, এই প্রজেক্টটা আমার জন্য সবকিছু। তখন মিস্টার জাং বলে, আচ্ছা তাহলে প্রমাণ করো। আর এটা বলে প্রজেক্টের সুইমিং পুলের পানিতে ফেলে দেয়। থারিম তখন সাথে সাথে পুলে নেমে ওই কাগজগুলো সব গোছাতে থাকে আর একসময় সে পানিতে ডুবে যেতে থাকে। তখন মিস্টার জাং এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর মিস্টার জাং থারিমকে বলে, সামান্য কাগজের জন্য তুমি তোমার নিজের জীবন ঝুঁকিতে রাখছিলে, তোমার কি বাঁচার কোনো ইচ্ছা নেই? থারিম তখন মিস্টার জাংকে বলে, আমার বাঁচার ইচ্ছা আছে, আর একটু শান্তিতে বাঁচতে চাই আমি। তাই তো আমরা সবাই মিলে অনেক কষ্ট করে এই প্রজেক্টটা তৈরি করেছি। আর এটা শুধুমাত্র আমাদের কাছে একটা কাগজ নয়, এটা আমাদের বাঁচার স্বপ্ন। অন্যদিকে আমরা দেখতে পাই সোনু তার ছেলে জুনের সাথে খেলা করছিল। তখন সোনু বলে, আমি তোমার জন্য বাইরে থেকে খাবার আনছি। আর সে বাইরে চলে যায়। এদিকে থারিম প্রজেক্টটা নিয়ে বাসায় আসছিল। তখন মিস্টার জাং তার কাছে এসে থামে
আর তাকে গাড়িতে উঠতে বলে। এরপর মিস্টার জাং থারিমকে বলে, আমি তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি, এই 5 মিনিটের ভেতরে তুমি তোমার পুরো প্রজেক্টটা আমাকে পড়ে শোনাও। পর থারিম খুব অল্প সময়ের মধ্যে পুরো প্রজেক্টটা পড়ে শোনায়, কিন্তু মিস্টার জাং তাকে বলে, প্রজেক্টটা যদি 26 পৃষ্ঠা হয় তাহলে এটা বেশি ইম্পর্টেন্ট নয়, তুমি প্রজেক্টটা মাত্র 5 পৃষ্ঠার মধ্যে তৈরি করো। আর থারিমকে বুঝিয়ে দেয় সে কিভাবে সুন্দর করে রেডি করতে হবে। এরপর মিস্টার জাং থারিমকে তার বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে আসে। তখনই থারিমের কাছে ওই গুন্ডাগুলো চলে আসে আর থারিমকে জিজ্ঞাসা করে, তুমি কি হাজং এর বোন? এদিকে মিস্টার জাং দেখে থারিমের মোবাইলটা তার গাড়ির ভিতরে ফেলে রেখেছে। অন্যদিকে থারিম একটু চিন্তা করে বলে, আমি তো তার বড় বোন না, আমি তো তাদের বাসায় ভাড়াটিয়া। এরপর গুন্ডাগুলো বলে, তুমি তো নিশ্চয় দেখেছো তারা কখন বাড়িতে আসে। তখন থারিম আরেকটু বুদ্ধি খাটিয়ে বলে, তার বড় বোন তো চাকরির জন্য বিদেশ চলে গিয়েছে। আর এটা শুনে তো গুন্ডাগুলো নিজেদের ভেতর মারামারি শুরু করে, কারণ তারা রং ইনফরমেশন নিয়ে এসেছিল এখানে। থারিম তখন চলে যেতে চায়, কিন্তু মিস্টার জাং থারিমের নাম ধরে ডাকতে ডাকতে তার কাছে আসতে থাকে। থারিম তো তাকে চুপ করানোর জন্য চেষ্টা করছিল। তখনই ওই গুন্ডাগুলো শুনে ফেলে আর জেনে যায় যে এটাই থারিম, আর তারা থারিমের পেছনে যায়। তখনই থারিম মিস্টার জাংকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মিস্টার জাং কিছুই জানতো না, কিন্তু সে থারিমের পেছন পেছন দৌড়াচ্ছিল। আর এদিকে সন্নু দেখে ওই গুন্ডাগুলো থারিমের পেছন নিয়েছে, তাই সেও তাদের পেছন পেছন দৌড়াতে থাকে। একসময় মিস্টার জাং থারিমকে নিয়ে একটি গলির ভিতরে লুকিয়ে পড়ে, আর গুন্ডাগুলো অন্যদিকে চলে যায়। থারিম ও মিস্টার জাং অনেক বেশি কাছাকাছি হয়ে গিয়েছিল, তখন তারা নিজেদেরকে সামলে নেয়। আর তখনই ওখানে সোনু চলে আসে। এরপর সোনু থারিমকে নিয়ে যেতে চাইলে মিস্টার জাং বলে, তুমি কে? আর সোনু তাকে বলে, আমি থারিমের হাজবেন্ড। এটা শুনে তো মিস্টার জাং থারিমের হাত ছেড়ে দেয়, কারণ থারিমের হাজবেন্ডের কাছে সে কিছুই না। তারপর তারা দুজন দুজনের কাছে মাপ চায়, কারণ তাদের মধ্যে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। এরপর থারিম ও সোনু চলে যেতে চাইলে হঠাৎ থারিমের পায়ে ব্যথা লাগে, তাই সোনু তাকে পিঠে করে তার বাসা পর্যন্ত নিয়ে যায়। তারপর সোনু থারিমকে বলে, তারা তোমার কাছ থেকে এভাবে টাকা আদায় করতে পারে না, আমরা চাইলে তাদের উপরে কেস করতে পারি। তবে থারিম বলে, ওইসব না করে তাদের সাথে কি আমরা একটু কথা বলতে পারি না? আর যদি মাসে মাসে শোধ করে দিতে পারি? তখন সোনু বলে, এটা অনেক বড় অঙ্কের টাকা, তাই তোমার শোধ করতে অনেক বছর লেগে যাবে। থারিম অনেক টেনশনে ছিল, তাই থারিমকে এত টেনশনে দেখে সোনু অনেক কষ্ট পাচ্ছিল, কারণ সে থারিমের জন্য কিছুই করতে পারছিল না। এদিকে মিস্টার জাং বাসায় এসে ভাবছিল, তাদের মধ্যে তো অনেক মিল, তাহলে কেনই বা তারা ঝগড়া করে যে আইল্যান্ডে চলে গিয়েছিল আর আমার সাথে এমন করলো। আর তখনই পেছন থেকে তার ম্যানেজার তাকে বলে, কে তোমার সাথে এমন করেছে? ম্যানেজারকে দেখে তো মিস্টার জাং অনেক ভয় পেয়ে যায় আর বলে, এটা কি তোমার বাবার বাসা যে তুমি যখন ইচ্ছা তখন আসো? আসলে মিস্টার জাং তার এই ম্যানেজারের সাথে ছোটবেলা থেকে অনেক ভালো সম্পর্ক ছিল। তারপর সে তার ম্যানেজারকে বলে, আমি যে আইল্যান্ডে ওই মেয়েটিকে খুঁজে পেয়েছি, তবে আমি এখন জানতে পারলাম তার একটা বাচ্চা আছে। ম্যানেজার তখন বলে, তাহলে তো আপনার মনটা একদম ভেঙে গেল। আর এটা বলে সে ওখান থেকে চলে যায়। আর এদিকে থারিম তো সারা রাত জেগে এই প্রজেক্টটা তৈরি করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার জাং অফিসে না আসে অফিসের টাইমে ঘুমাচ্ছে। তখন তার ওই ম্যানেজার তাকে ফোন করে আর অফিসে আসতে বলে, আর মিস্টার জাং তো সাপ সাপ মানা করে দেয়। তবে তখনই থারিমের কথা মনে পড়ে আর সে সেজেগুজে অফিসে চলে যায়। থারিম মিস্টার জাং এর ওই প্রজেক্টটা দেয় আর বলে, আমি কাল সারা রাত আপনার কথা ভেবেছি। কথা শুনে তো মিস্টার জাং তাকে বলে, জুনের আম্মু, তুমি কেন আমার সাথে এমন কথা বলছো? তুমি কি জানো না তোমার একটি ছেলে আছে? থারিম তাকে কালকের জন্য ধন্যবাদ জানায়, কারণ মিস্টার জাং তাকে ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচিয়েছিল। এরপর মিস্টার জাং থারিমকে বলে, তুমি যাই করো না কেন, আমার মত কিন্তু বদলায়নি, তোমাকে চাকরি ছাড়তেই হবে। আর এটা শুনে থারিমের আরেকটু মন খারাপ হয়ে যায়। অন্যদিকে সোনু থারিমের এত টেনশন দেখে ভাবতে থাকে যে সে কি করতে পারবে আর কিভাবে থারিমারে একটু হেল্প করতে পারবে। তখনই তার মনে পড়ে ইহানার সেই জব অফারের কথা। অন্যদিকে থারিম ও তার টিম মেম্বারদের বানানো ওই প্রজেক্টটা ওই কোম্পানির লোকেদের খুব পছন্দ হয়, তাদের ওই প্রজেক্টে সিলেক্ট করে নেওয়া হয়। মিস্টার জাং এর ম্যানেজার থারিম সহ তাদের সকল টিমের মেম্বারকে অনেক বেশি প্রশংসা করছিল। এমন প্রশংসা শুনে মিস্টার জাং তো অনেক খুশি হচ্ছিল, আর সেও তাদের প্রশংসা করে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই ইহানা তার কোম্পানি ছোটখাটো কাজ করছিল। হঠাৎ সে যখন পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যেতে চায়, তখনই পেছন থেকে এসে সোনু তাকে ধরে ফেলে। আর ইহানা তো সোনুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর সোনু তাকে বলে, আমি তোমার অফারে রাজি আছি। তখন সেখানে ইহানার মা চলে আসে। আর ইহানা যখন তার মাকে বলে যে এটা নাকি তাদের কোম্পানির ফটোশুটের জন্য সিলেক্ট হয়েছে, তখন তার মা বলে, এইসব ছোটখাটো ফটোগ্রাফারকে দিয়ে কিছুই হবে না, তুমি তাকে মানা করে দাও। আর তার মার সকল কথাই কিন্তু সোনু পাশ থেকে শুনে ফেলেছিল। আর একটু পরে সে নিজে থেকে সেখান থেকে চলে যায়। আর এইভাবে চলে যেতে দেখে ইহানা খুব কষ্ট পাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার জাং তার বোন ও তার বাবার সাথে বসে কোম্পানির পরের প্রজেক্ট নিয়ে কথা বলছিল। হঠাৎ তখনই মিস্টার জাং এর কাছে তার মায়ের হসপিটাল থেকে ফোন আসে, আর সে সব কাজ ফেলে রেখে মায়ের হসপিটালের দিকে চলে যায়। গিয়ে দেখে তার মা পায়ে অনেক বেশি ব্যথা পেয়েছে, আর এটা দেখে সে একটু ভয় পেয়ে যায়। আর তখনই সিন চলে যায় অতীতে। আমরা দেখতে পাই মিস্টার জাং এর মা ও তার বাবা একসাথে ঝগড়া করছিল, আর অন্য রুম থেকে মিস্টার জাং এগুলো শুনছিল। এর কিছুক্ষণ পরে মিস্টার জাং তার মায়ের কাছে গিয়ে দেখে তার মা ছুরি দিয়ে হাত কেটেছে, মানে তার মা আত্মহত্যা করার চেষ্টা করেছে।
আর এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই থারিম তার মায়ের মাথায় শ্যাম্পু করে দিচ্ছিল আর তার মায়ের সাথে তার বসের সম্পর্কে কথা বলছিল। মা তাকে বলে, দেখবি তুই যদি ভালো কাজ করতে পারিস তাহলে তোর বস একদিন তোর ফ্যান হয়ে যাবে। থারিম তার মাকে নিয়ে যখন বাইরে যাচ্ছিল তখন তার সাথে মিস্টার জাংয়ে দেখা হয় আর থারিম তার মায়ের সাথে মিস্টার জাংয়ের পরিচয় করে দেয়। তারপর তারা দুইজন চলে যায় বাইরে কথা বলতে। থারিম তার ফ্যামিলির সম্পর্কে সবকিছু বলে আর এটা বলে যে ওই গুন্ডাগুলো কেন তার কাছে এসেছিল। আর থারিমের এত কষ্টের কথা শুনে মিস্টার জাংও তার কষ্টের কথা শেয়ার করে আর তখনই থারিম মিস্টার জাংকে বলে দেয়, চাকরি থেকে আমাকে বের করবেন না, কারণ চাকরিটা আমার অনেক দরকার। আর মিস্টার জাং তো রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ইহানা সোনুর শপে এসেছে তার কাছে ওই দিনের বিষয়ের জন্য ক্ষমা চাইতে। আর সোনু তাকে বলে, আমার এখন কথা বলার সময় নেই, আমি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছি। ইহানা তো সোনুর কথা শুনে বলে, তোমার কি ছেলে আছে? সোনু যখন ছেলেকে নিয়ে আসতে যাবে তখন তাদের দোকানে কাস্টমার চলে আসে আর এদিকে সে টেনশনে পড়ে যায় যে কে তার ছেলেকে এখন নিয়ে আসবে। আর তখনই ইহানা সোনুকে বলে, তোমার ছেলেকে ভালোভাবে আমি নিয়ে আসতে পারবো। এরপর আমরা দেখতে পাই জুন তার বাবার জন্য অপেক্ষা করছে, তবে সেখানে তার বাবার জায়গায় ইহানা আসে আর তারা দুইজন বাড়িতে যেতে যেতে অনেক কথা বলে। জুন তো ইহানাকে অনেক পছন্দ করছিল। এরপর ইহানা বলে, তুমি অনেক সুন্দর, তুমি হয়তো তোমার বাবার মতো হয়েছো। তখন জুন বলে, হ্যাঁ, কারণ আমি আমার মাকে দেখিনি। এরপর জুন ইহানাকে বলে, তুমি কি আমার বাবার বন্ধু নাকি তার গার্লফ্রেন্ড? এরপর সিন চলে আসে মিস্টার জাং এর কোম্পানিতে। মিস্টার জাং এর বোন চাইছিল যেভাবেই হোক মিস্টার জাংকে তার বাবার সামনে খারাপ করতেই হবে, তাই সে শয়তানি বুদ্ধি আটে আর তাদের টিম মেম্বারকে লাইভে আসতে বলে। থারিম ও অন্যান্য টিম মেম্বারদেরকে অনেক বেশি এক্সাইটেড লাগছিল, তাই মিস্টার জাং আর উপায় না পেয়ে এতে রাজি হয়ে যায়। আর মিস্টার জাং ও থারিম চলে যায় বেবি প্রোডাক্ট কিনতে। তারা বেবি প্রোডাক্ট কিনতে গিয়ে ওখানকার সুপারভাইজার তো তাদেরকে কাপল মনে করে। তারপর তারা বাইরে এসে দেখে সকল মায়েরা দৌড়াচ্ছে আর সে দেখে সামনে একটা প্রতিযোগিতা হচ্ছে। সে মিস্টার জাংকে বলে, চলুন আমরা ওই দুজন প্রতিযোগিতা অংশগ্রহণ করি, কিন্তু মিস্টার জাং তো বারণ করে দেয়। কিন্তু থারিমের এত সুন্দর করে বলার কারণে মিস্টার জাং আর মানা করতে পারেনি। তারপর তারা দুইজন ওখানে অংশগ্রহণ করে। তাদের এই প্রত্যেকটা খেলাই ছিল কাপলদের জন্য, কিন্তু তারা তো কাপল ছিল না, তাই তাদের জন্য এই গেমটা একটু কষ্টকর হয়ে যাচ্ছিল। খেলার এক পর্যায়ে এমন পরিস্থিতি আসে যে মিস্টার জাং থারিমকে কোলে উঠিয়ে নেয়। তবে তারপরে খেলাটা একটু কঠিন ছিল। একজনের মুখ থেকে আরেকজনের মুখ পর্যন্ত প্রত্যেকটা কাগজই একটি পাত্রে রাখতে হবে। তবে মিস্টার জাং থারিমের কাছে এমন খেলা খেলতে চায়নি। আর এই খেলায় এক পর্যায়ে মিস্টার জাং ও থারিম কিস করে ফেলে আর তারা হেরে যায়। তারা যখন বাসায় যাচ্ছিল তখন থারিম দেখতে পায় ফার্স্ট প্রাইজটা নিয়ে যাচ্ছে একজন কাপল আর সে বলে, এটা যদি আমার হতো তাহলে খুব ভালো হতো। একথা শুনে মিস্টার জাং বলে, তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসছি। আর সে ওই কাপলদের কাছে গিয়ে অনেকগুলো টাকার বিনিময়ে ওই প্রাইজটা নিয়ে আসে। তারপরে তারা কোম্পানিতে চলে আসে। তারা কোম্পানিতে এসে দেখতে পায় তাদের যে টিম মেম্বারগুলোকে লাইভের জন্য সিলেক্ট করা হয়েছে তাদের মধ্যে কেউই ঠিক নেই। কারো তো বাচ্চা হসপিটালে, আবার কারো চোখ কেটে গিয়েছে। তাই শুধুমাত্র থারিম ও তার আরেকটি টিম মেম্বার ছিল। থারিম তো ছোট্ট বাচ্চাদের ডাইপারও পড়াতে পারতো না, কিন্তু সে চেষ্টা করে। তবে তার পাশে থাকা ওই টিম মেম্বারটা তো একটা ইমোশনাল কাহিনী বলে দেয়, তাই তাদের এই লাইভটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। থারিমের এমন কাজের জন্য মিস্টার জাং এর বোনের ম্যানেজার তো তাকে এসে অনেক বকাঝকা করে। তবে মিস্টার জাং এসে সবকিছু সামলে নেয়। কাজ শেষে থারিম যখন বাসায় যাচ্ছিল তখন ওই গুন্ডাগুলো এসে থারিমকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল আর এটা তো মিস্টার জাং দেখে ফেলে, তাই সেও ওই গুন্ডাগুলোর পেছনে যায়। এদিকে ওই গুন্ডাগুলো বলে, আমার টাকা না দিলে আমি তোমার শরীরের প্রত্যেকটা টুকরো টুকরো করে কেটে বিক্রি করে দেব। আর তখনই সেখানে মিস্টার জাং চলে আসে আর বলে, আমি ওই শরীরের প্রত্যেকটা টুকরো কিনে নেব। আর সে তার কার্ড দেখায়। আর এখানে 4 নম্বর পর্বের সমাপ্তি ঘটে। পরের পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানান আপনার নাম কি।